শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। আপনারা শুনছেন মহিউদ্দিন আহমদের বই বেলা অবেলা থেকে ১৯৭২ থেকে ১৯৭৫ বাংলাদেশের অজানা ইতিহাস, শেখ মুজিবের শাসনামল, পর্ব ১৩, শেখ মুজিব আওয়ামী লীগ। এখন শুনবেন ১২তম পর্বের পরের অংশ থেকে। পর্ব ১৩। ৭৫ নভেম্বরে সেনানিবাসগুলোতে এক ধরনের অস্থিরতা ছিল। ঢাকায় সংগঠিত সিপাহী বিদ্রোহের ঢেউ আশ্রে পড়েছিল ঢাকার বাইরে। সেনাবাহিনীর স্কুল অব ইনফেন্ট্রি ছিল যশোর সেনানিবাসে, এখন সিলেটে। একটা প্রশিক্ষণ কোর্স চলছিল। চিফ ইন্সট্রাক্টর ছিলেন কর্নেল গোলাম রাব্বানী। মেজর ফারুক খান ছিলেন ইন্সট্রাক্টর। কোর্সে যারা প্রশিক্ষণ নিচ্ছিলেন তাদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন শচীন কর্মকার ও এনামুল হক। ৪ নভেম্বর হঠাৎ করে কোর্স বন্ধ করে প্রশিক্ষণার্থীদের অটোপাস দিয়ে দেওয়া হয়। ৭ নভেম্বর শচীন কর্মকারকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করে মেরে ফেলার ষড়যন্ত্র হয়। ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন লিয়াকত এবং মেজর আজিজ। শচীন ওই রাতেই পালিয়ে খুলনা, বরিশাল, ঢাকা ও সাভার হয়ে টাঙ্গাইলে তার ব্যাটালিয়নের রিয়ার হেডকোয়ার্টারে পৌঁছান। স্টেডিয়ামে ছিল অস্থায়ী ক্যাম্প। ময়মনসিংহ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টাঙ্গাইলে সেনাবাহিনী পাঠানো হয়েছিল। ওই সময় কাদের সিদ্দিকীর অনুগত কিছু লোক জাতীয় মুক্তিবাহিনীর ব্যানারে ভারতীয় বিএসএফের সহযোগিতায় সীমান্তে যুদ্ধ করছিল। ওই সময়ের পরিস্থিতির একটা চমৎকার বর্ণনা পাওয়া যায় শচীন কর্মকারের কাছ থেকে। সন্ধ্যার আগে দেখলাম 2টা আর্টিলারি গাড়ি আসলো সেকেন্ড ফিল্ডের। আমার ব্যাটালিয়নের অফিসার কর্নেল জামাল আহমদ ওরে মারতে আসছে। তাকে সেকেন্ড ফিল্ডে হস্তান্তর করতে হবে। গোলাগুলি হইল কিছুক্ষণ, ফায়ারব্যাক করা হইল। আলটিমেটলি সেকেন্ড ফিল্ডকে পালায়া যাইতে হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাছ থেকে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহীরা কিন্তু অফিসারদের সম্মান দিয়েছে। সবাই তো সিপাহী সিপাহী ভাই ভাইতে জয়েন করে নাই। 10 বেঙ্গল তো জয়েন করে নাই। তখন টাঙ্গাইলের এসপি ছিলেন রহিম খান, পরে এডিশনাল আইজি ছিলেন। ডিসি ছিলেন বারি সাহেব, লুৎফর ছিল এএসপি। তারে পাইলাম। টাঙ্গাইলে আমাদের অবস্থানকালটা 2 সপ্তাহের বেশি না। রোজার দিন ছিল। 3টা আমেরিকান এসেছিল, সাংবাদিক বা এইরকম কিছু। গ্রামের মানুষ ওদেরকে মারে, কারণ রোজার মধ্যে ওরা বিড়ি সিগারেট খাইছে। ওদের গাড়ি ছিল, গাড়িতে হয়তো ওয়্যারলেস ছিল। দে কমিউনিকেটেড উইথ দ্য অ্যাম্বাসি। উইদিন 1.5 hour জিয়া কল্ড। ফোন করেছে যে আমেরিকানদের পিটাইছে মৌলবীরা। তোমরা একটা কাজ করো, যত মৌলবী পাবা সবগুলোকে পিটায় হাড্ডি ভাঙ্গা দাও, যত মৌলবী আছে টাঙ্গাইলে। আমরা পুলিশ নিলাম, বিডিআর নিলাম, বললাম যত মৌলবী পাও পিটাও। 150-200 জনকে আমরা পিটায় হাড্ডি ভাঙ্গা স্টেডিয়ামে জড়ো কইরা থুইলাম। আমেরিকানদের বললাম তোমরা এখন আইডেন্টিফাই করো। চাইনিজদের দেখলে সব এক মনে হয় না। আমেরিকানদের কাছে বাঙালিদেরও তো এক মনে হয়, আইডেন্টিফাই করতে পারে না। যাদের উইটনেস পাইলাম তাদের রিমান্ডে নিলাম। বাকিদের বললাম আরও পিটাও। পিটাইতে বললে সিপাহীরা পিটায় একটু বেশি। পিটাইয়া একেবারে আধালাস বানায় ফেলেছে। বাকিগুলোরে জেলে দেয়া হইল। তারপর জিয়া দেখতে আসলেন। সঙ্গে আমেরিকান ছিল, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি কিছু একটা হবে। তার প্রায় 10 দিন পর আমরা টাঙ্গাইল থেকে মুভ করে ময়মনসিংহ চলে যাই টু ফাইট কাদেরিয়া বাহিনী। একটা হত্যা অনেকগুলো হত্যাকাণ্ডের জন্ম দেয়। নিরাপদ মনে করে নওয়াজিশের কাছে আশ্রয় নিয়েছিলেন খালেদ, হুদা, হায়দার। তাদের যখন হত্যা করা হয় তখন তারা নাস্তা খাচ্ছিলেন। নিয়তির কি নির্মম পরিহাস! 7 নভেম্বর সকালে ক্ষমতার লড়াইয়ে তাহের ছিটকে পড়েন। তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল। জিয়া একটা ব্যর্থ অভ্যুত্থানে নিহত হয়েছিলেন। জিয়া হত্যার অভিযোগে নওয়াজিশকে ফাঁসি দেয়া হয়েছিল।
জিয়া এবং তাহেরের মধ্যকার সম্পর্কের অনেকটাই অজানা। মার্কিন অধ্যাপক গবেষক মার্কাস ফান্ড্রা 1980 সালের নভেম্বর-ডিসেম্বরে জিয়ার সাক্ষাৎকার নিয়েছিলেন। তাহের সম্পর্কে জিয়ার ইতিবাচক মূল্যায়ন ছিল। জিয়া তাহেরকে সাহসী ও সরল মনের মানুষ হিসেবে মন্তব্য করে বলেছিলেন, 1971-এ সে ছিল আমার অফিসার, আমি তাকে অস্ত্র দিয়েছি। সে যখন পাকিস্তান থেকে পালিয়ে আসে আমি তাকে সৈন্য দিয়েছি যুদ্ধ করার জন্য, কিন্তু শেখ মুজিব তাকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়ার পর সে বদলে গিয়েছিল। সে জাসদে যোগ দিয়ে বেআইনি অস্ত্র নিয়ে গোপন সংগঠন তৈরি করেছিল। তারা তাকে বাহিনী প্রধান বানিয়েছিল। দেশের আইন অমান্য করে তার লোকেরা নিজের হাতে আইন তুলে নিয়েছিল এবং অনেক লোককে হত্যা করেছিল। আইন অনুযায়ী আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, যা তার প্রাপ্য ছিল। জিয়ার ঘনিষ্ঠজনদের মতে তাহেরের ফাঁসি দেয়া ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। জিয়া তাহেরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগে সেনাবাহিনীর 47 জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডেকে তাদের মতামত চেয়েছিলেন। সবাই বলেছিলেন তাহের বেঁচে থাকলে সেনাবাহিনীতে শৃঙ্খলা বলে কিছু থাকবে না। জিয়া তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। 21 জুলাই 1976 তাহেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। 7 নভেম্বরের ঘটনাটি ছিল অন্যরকম। এরকম একটি ঘটনা এ অঞ্চলে এর আগে ঘটেনি। এই ঘটনায় সামরিক অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান দুটোরই উপাদান ছিল, যা ঘটনাটিকে বিশিষ্টতা দিয়েছিল। অনেকগুলো পক্ষ এর সঙ্গে জড়িয়ে গিয়েছিল এবং ঘণ্টায় ঘণ্টায় ক্ষমতার ভারসাম্য এবং সমীকরণ বদলে যাচ্ছিল। কেবল একটি শব্দে বা বাক্যে এটাকে সংজ্ঞায়িত করা যাবে না। 15ই আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতার রাজনীতির বারান্দায় ঢুকে পড়ে বাংলাদেশের সামরিক বাহিনী। এর আগে সরকার বিরোধী রাজনীতির প্রধান পক্ষ ছিল জাসদ। জাসদ ক্ষমতার পরিবর্তন চেয়েছিল। এই পরিবর্তন যে সহিংস হতে পারে তা জাসদ নেতৃত্বের হিসেবের মধ্যেই ছিল। তা না হলে বিপ্লবী গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থা তৈরি করার প্রয়োজন হতো না। কিন্তু 15ই আগস্ট ঘটনার আকস্মিকতায় জাসদের মূল নেতৃত্ব হকচকিত হয়ে পড়ে। যে ঘটনাটি তারা ঘটাতো সেটা অন্যরা ঘটিয়ে ফেলে। সুতরাং অভ্যুত্থানকারীদের সঙ্গে জাসদ তাৎক্ষণিকভাবে সম্পর্ক তৈরির চেষ্টা চালায়। এরই অংশ হিসেবে লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের ও তার ডেপুটি হাসানুল হক ইনু 15ই আগস্ট সকালেই শাহবাগে ঢাকা বেতার ভবনে যান। 15ই আগস্টের 9 দিনের মাথায় মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধানের দায়িত্ব পান। উচ্চাকাঙ্ক্ষী জিয়া খন্দকার মোস্তাকের নেতৃত্বের ছদ্মাবরণে আওয়ামী লীগের একটি সরকার মেনে নিতে পারেননি। মনে মনে তিনি ফুঁসছিলেন। ব্যাপারটি তাহেরেরও মনপুত হয়নি। জিয়ার সঙ্গে তাহেরের সখ্য ছিল এবং তারা দুজনেই একে অন্যকে ব্যবহার করতে চেয়েছিলেন। তাহের জিয়াকে ধারণা দিয়েছিলেন যে তার সঙ্গে জাসদের মতো একটা সংগঠিত দল আছে, যা রাজনীতির পালাবদলে কাজে লাগবে। তাহের ভেবেছিলেন সেনাবাহিনীর মধ্যে জিয়ার জনপ্রিয়তা কাজে লাগিয়ে এবং জিয়াকে সঙ্গে নিলে সেনাবাহিনীর সমর্থন পাওয়া যাবে। জিয়া এবং তাহের দুজনই ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। তাদের এই সহাবস্থান ও সমীকরণ 6 নভেম্বর পর্যন্ত টিকেছিল। দুজনই চেয়েছিলেন খন্দকার মোস্তাকের অপসারণ। তাহের এক পর্যায়ে জিয়াকে রাষ্ট্রপতি করার জন্য রশিদ ফারুকদের কাছে ধর্ণাও দিয়েছিলেন। 3 নভেম্বর পাশা উল্টে যায়। জিয়া ক্ষমতাহীন হয়ে পড়েন। তাহের দেখলেন এই সুযোগে যদি সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটানো যায় তাহলে জনমনে এবং জিয়ার কাছে তিনি ত্রাণকর্তা হিসেবে পরিচিতি পাবেন। জাসদ নেতৃত্বকে বুঝিয়ে সুঝিয়ে 6 নভেম্বর রাতে তিনি অভ্যুত্থানের পক্ষে সম্মতি আদায় করেন। জাসদের পূর্ব পরিকল্পনা ছিল একটি অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করা। 7 নভেম্বর তাদের সেই প্রস্তুতি মোটেও ছিল না। তাদের মূল ভরসা ছিল ছাত্রলীগ আর শ্রমিক লীগ। 74-এর 17ই মার্চের পর দুটো সংগঠনই অকার্যকর হয়ে গিয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগের শক্তিমত্তার কোনো ভিত ছিল না। শ্রমিকদের ঘাঁটি ছিল নারায়ণগঞ্জের আদমজীতে। জাসদের প্রধান নেতা সিরাজুল আলম খানের সঙ্গে জিয়াউর রহমানের আলাদা যোগাযোগ ছিল। তিনি ভালো করেই জানতেন জিয়ার ক্ষমতার ভিত্তি হচ্ছে সেনাবাহিনী। তাহের সেখানে নিছক একজন বহিরাগত। তাহেরের কথার উপর নির্ভর করে একটা অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করলে তা সফল হবে এরকম ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন না। তাহের অভ্যুত্থান ঘটানোর ব্যাপারে অতি উৎসাহী ছিলেন। তার হিসাব ছিল জিয়া অন্তরীণ থেকে কিছু করতে পারবে না এবং অভ্যুত্থান ঘটিয়ে জিয়াকে মুক্ত করতে পারলে জিয়া তার প্রতি অনুগত থাকবে এবং সেনাবাহিনীর সমর্থন নিয়ে তিনি বিপ্লব করতে পারবেন। আর জাসদ তো রয়েছেই। 6 নভেম্বর রাতে যখন অভ্যুত্থানের পক্ষে সিদ্ধান্ত হয়, সিরাজুল আলম খান তাতে মৌন সম্মতি দিয়েছিলেন। তার হিসাব ছিল যদি অভ্যুত্থান সফল হয় তাহলে তিনি তো নেতা থাকছেনই, যদি ব্যর্থ হয় অভ্যন্তরীণ গোলযোগ ও সংঘর্ষে সেনাবাহিনী আরও দুর্বল হবে। 7 নভেম্বর সকালে খালেদ মোশাররফের 4 দিনের সরকারের পতন হলো। তিনি নিহত হলেন। অভ্যুত্থান ব্যর্থ হলে অভ্যুত্থানকারীর যে পরিণতি হয়, খালেদের তাই হয়েছিল। খন্দকার মোস্তাকের ক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা ছিল না। জিয়ার নেতৃত্বে নতুন করে সংগঠিত সামরিক বাহিনী তখন চেয়েছিল একচেটিয়া সেনাশাসন। এখানেই তাহেরের সঙ্গে জিয়ার সমীকরণ ভেঙে যায়। তাহের চেয়েছিলেন জিয়াকে সেনাবাহিনীর বাইরে তার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং তাহলে তাহের প্রক্রিয়াটি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। জিয়া দেখলেন সেনাবাহিনীর অধিকাংশ অফিসার ও সৈন্য তার পেছনে একাত্রা। তিনি কেন তাহের বা জাসদের নিয়ন্ত্রণে যাবেন? এটা ছিল ক্ষমতার লড়াইয়ের একটা জটিল পর্যায় এবং প্রতিদ্বন্দ্বিতা। এখানে ব্যক্তিগত মান অভিমানের কোনো জায়গা নেই। জিয়ার উপর খবরদারি করতে গিয়ে 7 নভেম্বরের প্রথম প্রহরেই তাহের বিপ্লবের বৃত্ত থেকে ছিটকে পড়েন। জিয়া তার অবস্থান সংহত করতে সমর্থ হন। সিরাজুল আলম খান আন্ডারগ্রাউন্ডে চলে যান। তাহের এবং জাসদের অন্য নেতারা যদি প্রজ্ঞার পরিচয় দিতেন তাহলে তারা নিজেদের জিয়ার প্রতিপক্ষ না করে দর কষাকষির একটা ক্ষেত্র তৈরি করতে পারতেন, হতে পারতেন ক্ষমতার অংশীদার। কিন্তু নিছক আবেগকে সম্বল করে তারা জাসদকে জিয়া ও সেনাবাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেন। ফলে জাসদকে চরম মূল্য দিতে হয়েছিল। তাহেরকে শুধু প্রাণ দিতে হয়নি, জাসদের অগণিত নেতাকর্মীকে এজন্য মূল্য দিতে হয়েছে। জাসদ পরে সম্বিত ফিরে পেয়েছিল এবং 3 বছর পর জিয়ার সঙ্গে সমঝোতা করে দলের অনেক নেতাকর্মীকে সাধারণ ক্ষমার আওতায় জেল হুলিয়া থেকে মুক্ত করে সাধারণ নির্বাচনে অংশ নিয়েছিল। এই উপলব্ধি হয়েছিল সব কিছু হারিয়ে। পক্ষান্তরে আওয়ামী লীগ প্রজ্ঞার পরিচয় দিয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে না গিয়ে হয় জেলে গেছেন নতুবা আন্ডারগ্রাউন্ডে, অনেকেই ভারতে চলে গিয়েছিলেন। তাদের শক্তিক্ষয় হয়েছিল অপেক্ষাকৃত কম। জনসম্পৃক্ত রাজনীতির অভিজ্ঞতা থেকে তারা বুঝেছিলেন রাজনীতিতে পুনর্বাসিত হতে হলে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার ধৈর্য আওয়ামী লীগ এবং তার মিত্রদের ছিল, জাসদের ছিল না। জাসদ ঘরানার একজন বুদ্ধিজীবী হিসেবে আহমদ ছফার পরিচিতি ছিল। এই দলের অনেক নেতার সঙ্গে ব্যক্তিগত সখ্য থাকার কারণে তিনি জাসদের হয়ে বক্তৃতা করতেন, লিখতেন। জাসদ সমর্থিত দৈনিক গণকণ্ঠে তিনি সহকারী সম্পাদক ছিলেন। সর্বহারা পার্টির প্রতিও তিনি সহানুভূতিশীল ছিলেন। ছফার মতে জাসদ এবং সর্বহারা পার্টির তরুণরাই ছিলেন বাংলাদেশের সমাজ পরিবর্তনের সবচেয়ে সম্ভাব্য প্রতিশ্রুতিশীল শক্তি। সঙ্গে সঙ্গে একথাও বলা অন্যায় হবে না, এই দল দুটির পেছনে কোনো সুস্থির রাজনৈতিক দর্শন ছিল না। ছফার মন্তব্য হল, মূলত আওয়ামী লীগেরই লড়াকু অংশটি স্বাধীনতা উত্তরকালে জাসদ তৈরি করেছিল, কিন্তু তারা আওয়ামী বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছিল কিনা তা নিয়ে আছে ঘোরতর সন্দেহ। তার মতে জাসদের নেতারা সদর্পে মার্ক্সবাদ লেনিনবাদ প্রতিষ্ঠা করার কথা বলতে থাকলেন।
স্লোগানে মিছিলে রাজপথ মুখরিত হয়ে উঠল। দেয়াল অজস্র চিত্রকর্মে ভরে গেল, কিন্তু তাদের স্বভাব থেকে গেল আওয়ামী লীগের অপকৃষ্ট অংশ। জাসদ শ্রেণী সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করল, কিন্তু দেশে অবস্থান নিশ্চিত করতে পারল না। তাদের স্বভাবে আচরণে এত অধিক ক্ষমতামনস্কতা প্রকাশ পেতে থাকল, জাসদের তৎকালীন কর্মকাণ্ডকে পিতার বিরুদ্ধে বিদ্রোহী পুত্রের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করলে ভালো মানায়। জাসদ কর্মীদের বিশ্বাস করিয়ে ছেড়েছিল আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়ার তাদের সঙ্গত অধিকার আছে। জাসদের নেতা এবং কর্মীদের অনেকেই সচেতনভাবে মনে করতে এবং প্রকাশ্যে উচ্চারণ করতেও কুণ্ঠিত হতেন না। তারাই শেখ মুজিবকে ক্ষমতায় বসিয়েছেন, তাকে ঠেলে ফেলে দিয়ে এমনকি খুন করেও ক্ষমতা দখল করার যুক্তিসঙ্গত অধিকার তাদের আছে। ক্ষমতায় যাওয়ার পথটি যতই সুদূর পরাহত হয়ে উঠল, ততই তাদের লোভ এবং আশাভঙ্গের বেদনা বৃদ্ধি পেতে থাকল। অজস্র তরুণের মৃত্যু, অত্যাচার অনাচার সহ্য করা, এইসব তো সেই আশাভঙ্গেরই লক্ষণ। শেখ মুজিবের মৃত্যুর পর সিংহাসনের অধিকারের দাবিনামার অক্ষরগুলো রক্তের প্লাবনে মুছে গেল। বাপকে সিংহাসনচ্যুত করে ভিন্ন লোক যখন সিংহাসনে আসীন হয়, পুত্র তাতে চড়ে বসার তাকত পাবে কোথায়? শেখ মুজিব বাঘের বাচ্চার জন্ম দিয়েছিলেন, আর সে বাঘের বাচ্চাগুলো নিয়ে অন্য লোক সার্কাস দেখাচ্ছে। আওয়ামী লীগ থেকে জাসদের বেরিয়ে আসার কারণে আওয়ামী লীগ শক্তিহীন হয়েছে এবং আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির সঙ্গে সঙ্গে জাসদের আসল মৃত্যু ঘটে গেছে। একই আতুর ঘরে মা এবং বেটা উভয়ই মারা গেল। ৭ নভেম্বরের ঘটনার আকস্মিকতায় বাকশালের নেতাকর্মীরা হকচকিত হয়ে পড়লেন। ওই সময়ের পরিস্থিতির একটি বিবরণ দিয়েছেন নুরুল আলম লেনিন। আমরা তো ছত্রখান, বলা যেতে পারে যে যার মতো আত্মগোপনে যাওয়া। আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। খুব গোপনে মমতাজের বাসায় একটা মিটিং করলাম। সেলিম, গামা, মুক্তাদির, আমি, মাহবুব জামান, অজয় দাশগুপ্ত এবং আরও কয়েকজন ছিলাম। ওইখানে বসে সিদ্ধান্ত হয় গামা, সেলিম ওরা ইন্ডিয়া যাবে, এইটা পার্টির ডিসিশন। 15ই আগস্টের পর কাদের সিদ্দিকী চইলা গেছিল, কোনো যোগাযোগ ছিল না। আমাদের মনে হইছে একটা অল্টারনেটিভ তো আছে। পার্টির ডিসিশন অনুযায়ী সেলিম, নুরুল ইসলাম, নাহিদ আর পঙ্কজদা ইন্ডিয়া গেছে। মোনায়েম সরকারও গেছে, আওয়ামী লীগেরও অনেকেই গেছে। আমি লালবাগে পোস্তার ঢালে একটা বস্তিতে জায়গা ঠিক করলাম থাকার জন্য। আমার বন্ধু হাশেমকে নিয়ে 2 রুমের একটা চালাঘর ভাড়া নিলাম। আমরা ভয় ছিলাম জাসদ আবার কী করে, আক্রমণ করে কিনা। কিছুদিন পর বোঝা গেল জাসদও আক্রান্ত। তখন আমাদের জাসদ ভীতি আর থাকে নাই, তবে তাদের সাথে কোনো ইন্টার কানেকশনের সুযোগ ছিল না। আমাদের সম্পর্ক তো আদায় কাজকলায়। প্রেসিডেন্ট সায়েমকে সামনে রেখে সামরিক বাহিনী তাদের কর্তৃত্ব সংহত করতে থাকে। এ সময় ভারত হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে একটা গুঞ্জন ছিল। প্রেসিডেন্ট সায়েম সাবেক আওয়ামী লীগ নেতা ও জাতীয় সংসদের সাবেক সদস্য আতাউর রহমান খানকে ডেকে মওলানা ভাসানীর কাছ থেকে একটি সমর্থনসূচক বিবৃতি নিয়ে আসার অনুরোধ জানায়। আতাউর রহমান খান এ ব্যাপারে ব্যারিস্টার মইনুল হোসেনের সাহায্য নেন। ভাসানীর কাছ থেকে সরকারের প্রতি সমর্থনসূচক একটি বিবৃতি আনা হয়েছিল। মইনুল হোসেনের ভাষ্যে জানা যায়, আতাউর রহমান সাহেবের সঙ্গে বঙ্গভবনে উপস্থিত হলাম। রাষ্ট্রপতি সায়েম, জেনারেল জিয়াসহ 3 বাহিনীর 3 জন ডেপুটি চিফ মার্শাল ল প্রশাসক উপস্থিত ছিলেন। আতাউর রহমান সাহেব ও আমি পরদিনই ভাসানীর সঙ্গে সাক্ষাতের জন্য সন্তোষের উদ্দেশ্যে গাড়িতে রওনা দিলাম। সঙ্গে রেডিও লোকজন ছিল। ভাসানী সাহেবকে আগেই আমাদের আগমন সম্পর্কে অবহিত করা হয়েছিল। বক্তব্যের কোনো কাঠামো আমাদের দেয়া হয়নি। আমি তার বিবৃতি তৈরি করতে সাহায্য নিলাম ভাসানী সাহেবের সাপ্তাহিক হক কথার সাংবাদিক ইরফানুল বারীর। তিনি আর আমি একসঙ্গে বসে একটি বিবৃতি দাঁড় করালাম। রেডিওতে প্রচার করার জন্য আমাদের সেই বক্তব্যটি ভাসানী সাহেব
কোনোরূপ কাটছাঁট না করে হুবহু রেকর্ড করে দিলেন। 15ই আগস্ট ও 3 নভেম্বরের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতৃত্বশূন্য হয়ে পড়ে। 7 নভেম্বরের অভ্যুত্থানের পর জারি হয় পুরোদস্ত সামরিক শাসন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তখন জেলে, গ্রেপ্তার এড়াতে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। দ্বিতীয় তৃতীয় সারির অনেক নেতাকর্মী ভারতে চলে যান। এদের একজন ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা এস.এম. ইউসুফ। লেখককে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই সময়ের একটি বিবরণ দিয়েছেন। আমাদের তো শহরে কেউ শেল্টার দেবে না, অল্টারনেট রাস্তা হচ্ছে ইন্ডিয়া চলে যাওয়া। রবিউলকে বললাম খোঁজ নেয়ার জন্য, ব্রাহ্মণবাড়িয়া বা আখাউড়া দিয়ে আগরতলায় যাওয়া যায় কি না। আমরা 15-16 জন অর্গানাইজ হলাম। আমাদের সঙ্গে ওবায়দুল কাদের, রবিউল আলম, মমতাজ হোসেন, আমির হোসেন, মাহফুজুল বারী, হরেকৃষ্ণ দেবনাথ, নিমচন্দ্র ভৌমিক, ইসমত কাদির গামা, রফিকুল ইসলাম বকুল, ফজলুল হক মন্টু, শাহ মোহাম্মদ আবু জাফর, এরকম কয়েকজন। প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় প্রফেসর হারুনের বাসায় উঠলাম। সেখান থেকে মাধবপুর হয়ে বর্ডারের কাছে কমিউনিস্ট পার্টির সোমেন রায়ের বাড়িতে। তিনি আমাদের বর্ডার পার করে দিলেন। সেখান থেকে আগরতলায় আমরা কয়েকটা বাড়িতে ছিলাম। আমার আশ্রয় হলো মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের বাড়িতে। সেখানে কিছুদিন থাকার পর আমরা গেলাম কলকাতা। কলকাতায় প্রথম গেছি চিত্ত সুতারের বাড়িতে, ভবানীপুর সানিভিলা। নিচতলায় আমাদের ঢালাও বিছানা করে দেয়া হলো, চাটাইয়ের বালিশ, একটা বাথরুম। এই 11-12 জন লাইন দেওয়া, অসহ্য লাগলো। খাওয়া দাওয়ার অবস্থাও ভালো না। একটা ডিম অমলেট করে 4 টুকরা, 2 টুকরা আলু, একটু ঝোল, 1 থালা ভাত। এগুলো খুব অপমানজনক মনে হচ্ছিল। আমাদের কোনো সম্মান ছিল না। যেখানেই যাচ্ছিলাম, ও তোমরা তো বঙ্গবন্ধুকে মাইরা আসছো, তোমাদের বাপকে তো মাইরা আসছো, মুখের উপর বলতো এইসব। মাথা হেট করে থাকতাম। কলকাতার ত্রিপুরা গেস্ট হাউসে সুখময় সেনগুপ্তের সঙ্গে দেখা। উনি দিল্লি থেকে মিটিং করে ফিরছেন। বললাম, আমরা তো অসুবিধায় আছি, কিছু করা যায় দাদা? তখন উনি অজিতবাবুকে ডেকে আমাদের ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। 5-6টা রুম আছে, আমাদের জন্য পর্যাপ্ত হয়ে গেল। ওখানে সব কিছু পেতাম, শুধু গরুর মাংস ছাড়া। হরেকৃষ্ণ দেবনাথ বলল, চিত্তরঞ্জন সুতার আমাদের সঙ্গে কথা বলতে চায়, আমার আর গামার সঙ্গে। আমি, গামা, আমির হোসেন, মমতাজ হোসেন আর দেবনাথ আমরা গেলাম। উনি আর একজন ভদ্রলোক, নাম বললেন না, শুধু উপাধিটা বললেন। তিনি ভারত সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা। হি ইজ ফ্রম দিল্লি। চিত্ত সুতারি বলা শুরু করলেন, আজকে বঙ্গবন্ধু নাই, শেখ মনি নাই, এত লোককে মেরে ফেলেছে, সব নেতৃত্ব শেষ করে দিয়ে এখন তো দাঁড়ানোর আর কায়দাই নাই। বিভিন্নজন বিভিন্ন কথা বলতেছে। হাসনাত আসতেছে, মন্টুরা আসতেছে। তারা বলতেছে ইন্ডিয়ান আর্মি মার্চ করুক, তারা ট্যাঙ্কের উপর বসে বাংলাদেশে ঢুকবে। এই সমস্ত কথায় আমি বিরক্ত হইয়া গেছি। তোমাদেরকে ডেকেছি শান্তিমতো আলাপ করার জন্য, ফিউচার লিডারশিপ কি হবে বাংলাদেশে। এরপর যোগাযোগ হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চ্যাটার্জির সঙ্গে। তার মাধ্যমে যোগাযোগ হলো সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্সের সার্নালের সঙ্গে। তারা আমাদের সহানুভূতি দেখালেন। গামা বলল, এরা তো আমলা, আমাদের পলিটিক্যাল সার্কেলে যোগাযোগ করা দরকার। যোগাযোগ হলো প্রিয়রঞ্জন দাস মুন্সির সঙ্গে। তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং কংগ্রেসের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার। তিনি আবার মণি ভাইয়েরও বন্ধু। বসুশ্রী সিনেমা হলের বিল্ডিংয়ে তার একটা অফিস ছিল, সেখানে দেখা হলো। তিনি আমাদের সব কথা শুনলেন, 3000 টাকাও দিলেন। বললেন, যা লাগবে আমাকে বলবেন, মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতাম। একদিন প্রিয়দা বললেন, বাংলাদেশে পলিটিক্যাল পার্টিস রেগুলেশন হচ্ছে, এখান থেকে কিছু হবে না, আপনারা দেশে গিয়ে কাজ করুন, যত রকম সাহায্য লাগে দেব। তারপর তো আমরা দেশে চলে এলাম। 75-এর 15ই আগস্টের পর
টাঙ্গাইলের আব্দুল কাদের সিদ্দিকী তার অনুগতদের নিয়ে দেশ ত্যাগ করেছিলেন এবং বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। সিদ্দিকীর লোকেরা বাংলাদেশ রাইফেলসের কয়েকটা সীমান্ত চৌকি দখল করে নিয়েছিলেন। 1977 সালে ভারতের জাতীয় নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হলে দৃশ্যপট বদলে যায়। দেশাই এদের অনেকেই বাংলাদেশে ফেরত পাঠান। 24 জুন 1977 বাল্টিমোর সান পত্রিকায় প্রকাশিত এক সংবাদে বলা হয়, আগস্ট অভ্যুত্থানের পর যারা ভারতে আশ্রয় নিয়েছিল তাদের মধ্য থেকে 600 গেরিলা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এছাড়া ভারত সরকার 2000 অসামরিক শরণার্থীর ভাতা বন্ধ করে দিলে তারাও ফিরে আসতে বাধ্য হয়। ভারতে আশ্রয় নেওয়া 3 জন সংসদ সদস্য 6 আগস্ট দেশে ফিরে এসে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আত্মসমর্পণ করেন। 1975 সালের 31 ডিসেম্বর রাষ্ট্রপতি বিচারপতি সায়েম এক আদেশের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিলে 1972 সালের বাংলাদেশ যোগ সাজসকারী আদেশ বাতিল করেন। 1973 সালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান যে সমন্বয়ের রাজনীতির সূচনা করেছিলেন, 1975 সালের শেষে এসে তা ভিন্ন মাত্রা পায়। আওয়ামী লীগের মধ্যে একাধিক স্রোতধারা ছিল। নেতাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব যেমন ছিল, তেমনই ছিল আদর্শিক বিরোধ। শেখ মুজিবের বটবৃক্ষসম ব্যক্তিত্বের ছায়ায় উপদলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। তার অবর্তমানে দলের সংহতিতে চির ধরে। অনেক জ্যেষ্ঠ নেতা দলের মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল তৈরি করেন। দলের সবচেয়ে প্রবীণ নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ তৈরি করেন গণ আজাদি লীগ। মোহাম্মদ আতাউল গনি ওসমানীর নেতৃত্বে গঠিত হয় জাতীয় জনতা পার্টি। খন্দকার মোস্তাক আহমদ, অলি আহমদ, শাহ মোজাম্মেল হোসেন আর মাহমুদুল্লাহকে নিয়ে তৈরি হয় ডেমোক্রেটিক লীগ। 1976 সালের শেষের দিকে আলাদাভাবে পিপিআরের অধীনে নিবন্ধনের জন্য আবেদন করেন এবং যথারীতি নিবন্ধন পেয়ে যান। রাষ্ট্রপতি ঘোষণা করেন 1977 সালের ফেব্রুয়ারি মাসে দেশে সাধারণ নির্বাচন হবে এবং এই জন্য 1976 সালের 15ই আগস্ট থেকে দলীয় রাজনীতির অনুমতি দেওয়া হবে। রাজনৈতিক দলবিধির আওতায় রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। নিবন্ধনের জন্য দলের গঠনতন্ত্র, কর্মসূচি, ব্যাংক হিসাব ইত্যাদি জমা দেওয়ার শর্ত আরোপ করা হয়। আওয়ামী লীগের প্রস্তাবিত গঠনতন্ত্রে বঙ্গবন্ধুর নাম উল্লেখ থাকায় প্রথমে এটিকে নিবন্ধন দেওয়া হয়নি। পরে বঙ্গবন্ধু বাদ দিয়ে সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগ 4 নভেম্বর 1976 সরকারি অনুমোদন পায়। ওই দিন মিজানুর রহমান চৌধুরীর বাসার ছাদে আওয়ামী লীগের কাউন্সিল সভায় মিজানুর রহমান চৌধুরী ও মোল্লা জালালউদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি তৈরি করা হয়। পরে মহিউদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সাজেদা চৌধুরীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছিল। বাকশালে বিলীন হওয়া আওয়ামী লীগের পুনরুত্থান হল 4 এপ্রিল 1979। বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাব উত্থাপনের আগে প্রথা অনুযায়ী মৃত ব্যক্তির জীবন বৃত্তান্ত পাঠ করা হয়ে থাকে। শেখ মুজিব সম্পর্কে বলা হয়, 1975 সালের 15ই আগস্ট এক রাজনৈতিক পরিবর্তনের ফলে তিনি মৃত্যুমুখে পতিত হন। স্পিকার মির্জা গোলাম হাফিজ উত্থাপিত শোক প্রস্তাবে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদ অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে প্রস্তাব করছে যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতি জগতে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে হারিয়েছে। এই সংসদ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের নিকট গভীর সমবেদনা জ্ঞাপন করছে। উপসংহার: আমাদের দেশের রাজনীতির শব্দভাণ্ডারে গণতন্ত্র আর ষড়যন্ত্র এই দুটো শব্দের উপস্থিতি বেশ প্রকট।
সবাই গণতন্ত্র চান। যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন গণতন্ত্র কায়েম হয়ে গেছে। যারা বিরোধী দলে থাকেন তাদের ধারণা দেশে গণতন্ত্রের ছিটে ফোঁটাও নেই। রাজনৈতিক প্রতিপক্ষ এখানে ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিতি পায়। এক দলের কাছে যা রাজনৈতিক কৌশল, প্রতিপক্ষ দলের কাছে তা ষড়যন্ত্র। ইতালির রেনেসাঁ যুগের রাজনীতিক কূটনীতিক নিকোলো ম্যাকিয়াভেলি ইউরোপ জুড়ে স্বৈরশাসকদের উত্থানের প্রেক্ষাপটে তার লেখা দ্য প্রিন্স বইয়ে মন্তব্য করেছিলেন, লক্ষ্য হাসিলের জন্য যে কোনো পথই বৈধ। এদেশের রাজনৈতিক দলগুলো সেই দর্শনকেই কৌশল হিসেবে মেনে নিয়েছে। এই বাস্তবতার মধ্যেই রাজনীতির চালচিত্র বুঝতে হবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে মোটা দাগে 3টি পর্বে ভাগ করা যায়। প্রথম পর্বটি হলো শুরুর পর্ব, গণতন্ত্রের নবযাত্রা, যা 3 বছরের মাথায় হোঁচট খায়। এর পরের পর্বটি হলো সেনা আধিপত্যের 90 পরবর্তী সময়টি সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার চেষ্টা। ৭১-এর যুদ্ধে বাংলাদেশ একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ওই অবস্থায় আওয়ামী লীগ দেশের হাল ধরেছিল। তখন এর কোনো বিকল্প ছিল না। একদিকে ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো এবং একই সঙ্গে মানুষের আকাশছোঁয়া আকাঙ্ক্ষা, এর সঙ্গে তাল মিলিয়ে আওয়ামী লীগকে চলতে হয়েছে। আমাদের দেশে জনপ্রিয় রাজনীতিবিদ অনেকেই ছিলেন এবং আছেন, কিন্তু তারা যতটা না স্টেটসম্যান তার চেয়েও বেশি হলেন পলিটিশিয়ান। তাদের রাজনীতিতে রাষ্ট্র পরিচালনায় পেশাদারিত্বের চেয়ে জনসভায় কিংবা রাজপথে জনতার মাঝে উত্তেজনা ছড়ানোই বেশি গুরুত্ব পেয়েছে। শেরেবাংলা একে ফজলুল হক থেকে শুরু করে সবাই কম বেশি জনতুষ্টির রাজনীতি করেছেন। এ ধরনের নেতাদের ইংরেজিতে ডেমাগগ বলা হয়, যার সহজ বাংলা হলো বাগাড়ম্বরকারী। তারা ঘন্টার পর ঘন্টা জ্বালাময়ী বক্তৃতা দেন, জনসভায় শ্রোতাদের হাত তুলিয়ে কর্মসূচির পক্ষে ম্যান্ডেট নেন এবং বড় বড় জনসমাবেশ বা বিক্ষোভ মিছিলের আয়োজন করে রাজপথেই সরকার পাল্টে দিতে চান। তারা অনেককেই গতকাল যা বলেছিলেন আজ ঠিক তার উল্টো কথাটি বলেন। ক্রমে ক্রমে তারা দল থেকে বড় হয়ে যান, নিজেরাই হয়ে যান প্রতিষ্ঠান। এক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের আবেগ কাজ করে, নেতারাও এই আবেগকে প্রশ্রয় দেন। ফলে তৈরি হয় কাল্ট ওয়ারশিপ বা ব্যক্তি পূজা, আমাদের রাজনীতির একটা বৈশিষ্ট্য। 1971 সালের শেষে এসে আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতিতে আসন পাতলেও দলটির সমষ্টিগত মনস্তত্ত্বে খুব একটা পরিবর্তন আসেনি। এর আগে আওয়ামী লীগের রাজনীতির ভাষা ছিল প্রতিবাদের, লড়াইয়ের, আত্মত্যাগের। রাষ্ট্র ক্ষমতা হাতের মুঠোয় এসে যাওয়ার পরও দলের মনোজগতে পালাবদল ঘটেনি। রাষ্ট্র পরিচালনা যে একটা সূক্ষ্ম ব্যাপার, সেখানে যে স্থূল মেঠো আস্ফালনের সুযোগ নেই, দলটির অনেকেই তা বুঝতে চান না। রাষ্ট্র যে সব নাগরিকের, দলীয় সংকীর্ণতার বাইরে গিয়ে এটা উপলব্ধি করার মানসিকতা নেই দলের অনেক নেতাকর্মীর। পাকিস্তান আমলে আওয়ামী লীগের একটি বড় অভিযোগ ছিল পাকিস্তানি এস্টাবলিশমেন্ট চক্রান্ত করে বাঙালি ও বাংলাকে দাবিয়ে রেখেছে, বঞ্চিত করেছে। স্বাধীন বাংলাদেশেও আওয়ামী লীগ মনে করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কৌশলকে ষড়যন্ত্র বলে গাল দেওয়ার যে অমার্জিত ভাষা পাকিস্তানে মুসলিম লীগ ও সামরিক সরকারগুলো ব্যবহার করত, স্বাধীন বাংলাদেশেও শাসক গোষ্ঠীর শব্দচয়নে তার ব্যতিক্রম হয়নি। এটা সত্য যে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে, দ্রুততম সময়ের মধ্যে সংবিধান দিয়েছে এবং ন্যূনতম সময়ের ব্যবধানে সাধারণ নির্বাচনের আয়োজন করেছে। এই সবই ছিল ইতিবাচক কাজ, যা এদেশের অগ্রযাত্রার ইতিহাসের দৃষ্টান্ত হয়ে থাকবে। আবার এটাও সত্য যে আওয়ামী লীগের প্রশ্রয়ে এদেশে বিরোধী রাজনৈতিক মতের ওপর দমনপীড়ন শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ যখন সরকারের হাল ধরে, তারা মগজ থেকে মুসলিম লীগের ভূত তাড়াতে পারেনি। তারা একই গীত গাইতে শুরু করে দেয়, সরকার বিরোধিতা মানেই রাষ্ট্রদ্রোহ, সরকারের সমালোচক মানেই শত্রু রাষ্ট্রের এজেন্ট, স্বাধীনতার শত্রু। স্বাধীনতার পর
2-3 বছর এরকমই চলল। মুক্তিযুদ্ধকে এড়িয়ে গিয়ে বাংলাদেশের রাজনীতি কল্পনা করা যায় না। 71-এ এদেশে একটা জনযুদ্ধ হয়েছিল, কিন্তু পরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের একচেটিয়া সম্পদ এবং অর্জন হিসেবে দাবি করতে থাকে। একই সঙ্গে শুরু হয় অতীতমুখী রাজনীতি, অথচ অতীত হলো স্মরণ রাখার বিষয়, বর্তমানই হলো আসল এবং ভবিষ্যতের স্বপ্নই প্রধান চালিকা শক্তি। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলই এই উপলব্ধি থেকে অনেক দূরে। এই প্রসঙ্গে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের একটি মন্তব্য খুবই প্রাসঙ্গিক। যেই সকল ব্যক্তি আমাদের 1971 সালের জন্য প্রস্তুত করেছিলেন, তারা এরই মধ্যে ভীষণভাবে অনুপযোগী হয়ে পড়েছেন। যেমন 1947 সালের জন্য যারা আমাদের তৈরি করেছিলেন, 1971 সালে তারাও তেমনি অনুপযুক্ত হয়ে পড়েছিলেন এবং একটু বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের প্রাণপুরুষ ছিলেন না, বাংলাদেশের রাজনীতির নাটাইটা তার হাতেই ছিল। একসময় তার ইশারায় সবাই উঠতেন, বসতেন, ছুটতেন। তার মতো আকর্ষণীয় ব্যক্তিত্ব এদেশের রাজনীতিতে দ্বিতীয়টি দেখা যায়নি। একটি ঘুমন্ত জাতিকে তিনি তার মোহন বাঁশির সুরে জাগিয়েছিলেন, কিন্তু জনপ্রশাসন নিয়ে তিনি স্বস্তিতে ছিলেন না। তার পছন্দের লোকদের তিনি প্রশাসনের শীর্ষ পদে বসিয়েছিলেন। দেশ চালানোর জন্য দলকে ব্যবহার করেছেন বেশি। তাকে নিয়ে যে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির জন্ম হয়েছিল, তা আধুনিক সরকার ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনিক ক্ষমতা সব জায়গায় ছড়িয়ে দিতে হয়। সবাই যৌথভাবে প্রশাসন চালায়। আমলাতন্ত্রের এই আধুনিক ধারণার সঙ্গে তার পরিচয় ছিল না। ফলে তৃতীয় বিশ্বের অনেক দেশের রাজনীতিকের মতোই জনপ্রিয়তা বজায় রেখে তিনি দক্ষতার সঙ্গে সরকার চালাতে পারেননি। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির এই ধারায় দলের প্রধান নেতা হচ্ছেন দলের নিয়ন্ত্রক, মালিক, অন্যরা তার আজ্ঞাবহ। একসময় দেখা গেল দলে তার কোনো সহকর্মী বা বন্ধু নেই, সবাই আজ্ঞাবহ কিংবা মোসাহেব। এ প্রসঙ্গে 19 শতকের প্রধান বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য থেকে উদ্ধৃতি দেয়া যেতে পারে। অধীন যেজন কহ, স্বাধীনতা কোথা সেজনের, দাস সদা প্রভু আজ্ঞাকারী। 1971 সালের ডিসেম্বরে দেশ শত্রুমুক্ত হলে মুজিবনগর সরকার কলকাতা থেকে ঢাকায় চলে আসে। বঙ্গবন্ধু শেখ মুজিব 72-এর 10 জানুয়ারি দেশে ফিরে এলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ব পুরোপুরি প্রতিষ্ঠিত হয়। মুজিব সরকার সময় পেয়েছিল মাত্র 3.5 বছরের মতো। এর মধ্যেই ঘটে যায় বিপর্যয়। 75-এর আগস্ট হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ কিছু সময়ের জন্য দৃশ্যপটের বাইরে চলে যায়। কেন এই বিপর্যয়? এ নিয়ে নানাজনের নানা মত। ঘটনা পরম্পরায় মন্তব্য করা চলে যে আওয়ামী লীগ তথা নতুন এই জাতিরাষ্ট্রটি দুটো কারণে দুর্বল হয়ে পড়েছিল যাত্রা শুরুর সময়ই। প্রথমটি হলো দলের মধ্যে গৃহদাহ, পরিণতিতে বিভক্তি। দলের মূল চালিকা শক্তি তরুণদের একটি বড় অংশ আওয়ামী লীগ বৃত্তের বাইরে গিয়ে আলাদা সংগঠন তৈরি করল এবং ধীরে ধীরে তা হয়ে উঠল আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ। এতে আওয়ামী লীগের যে প্রচণ্ড শক্তিক্ষয় হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের দ্বিতীয় বিয়োগান্তক ঘটনাটি হল মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দানকারী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নেপথ্যে চলে যাওয়া এবং দলের মধ্যে ক্রমে অপাংক্তেয় হয়ে পড়া। 1966 সাল থেকে সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব দলের শীর্ষ নেতা হলেও সাংগঠনিক বিষয়গুলোতে তাজউদ্দিনের সঙ্গে পরামর্শ করতেন। 72-এর শুরু থেকে এই ছন্দটি আর থাকল না, কোথায় যেন তাল কেটে গেল। আজ হোক কাল হোক প্রশ্ন উঠবে যে এই দুটো বিয়োগান্তক ঘটনার পেছনে কার দায় কতটুকু। প্রশ্ন উঠবে শেখ মুজিবের সঙ্গে তাজউদ্দিনের সহ অবস্থান কি একেবারেই অসম্ভব ছিল। প্রশ্ন উঠবে ছাত্রলীগের বিভাজন কি শেখ মুজিব আলোচনার মাধ্যমে মীমাংসা করতে পারতেন না। তার আস্থাভাজন সামনের কাতারের মুক্তিযোদ্ধারা তাকে কেন ছেড়ে গেলেন, এই চিন্তা কি তাকে কখনো উদ্বেলিত করেনি?
অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণের পথে আছে নানান বাধা। আলোচনা সমালোচনা বিতর্কের পরিবেশটা কেমন যেন হারিয়ে গেছে। অনেকের মনে এক ধরনের সংস্কার বা ট্যাবু কাজ করে। বঙ্গবন্ধু কি ভুল করতে পারেন? সম্মান জানাতে গিয়ে তার এমন একটা ইমেজ তৈরি করা হয়েছে যে তাকে নিয়ে প্রশ্ন তোলাও যেন গর্হিত অপরাধ বা রাষ্ট্রদ্রোহিতা। তবে উল্লেখিত দুটি বিয়োগান্ত ঘটনা না ঘটলে আওয়ামী লীগ ও শেখ মুজিবের যাত্রাপথ সহজতর হতো, এতে সন্দেহ করার কারণ সামান্যই। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ ছিল। জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম, পিডিপি, মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি এবং কমিউনিস্ট পার্টির অন্তত একটি উপদল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি ছিল নানা ভাগে বিভক্ত। রাজনৈতিক দলগুলোর বাইরে মুক্তিযোদ্ধাদের মধ্যেও ছিল বিভক্তি। এদের মধ্যে ছিলেন কলকাতার থিয়েটার রোডের মুক্তিযোদ্ধা, ভারতের সীমানার ভেতরে দপ্তর স্থাপন করা সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা এবং দেশের ভেতরে গ্রামেগঞ্জে লড়ে যাওয়া অগণতি মুক্তিযোদ্ধা। তদুপরি ছিলেন ভারতে আশ্রয় নেয়া 1 কোটি শরণার্থী, পাকিস্তানে আটকে পড়া 4-5 লাখ বাঙালি এবং দেশের ভেতরে অবরুদ্ধ কোটি কোটি মানুষ। স্বাধীনতার সূর্য উঠতে না উঠতেই তাদের মধ্যকার ঐক্যের সুতোটা ছিঁড়ে যায়। সবার মধ্যেই দেখা যায় এক ধরনের স্থূল প্রতিযোগিতা। আমরাই দেশটা স্বাধীন করেছি, অতএব দেশটা আমরাই চালাবো। সর্বদলীয় জাতীয় সরকারের দাবি উঠলেও আওয়ামী লীগ তাতে কান দেয়নি। যুদ্ধোত্তর সমাজের নতুন বাস্তবতাকে উপেক্ষা করে আওয়ামী লীগের হাতেই ক্ষমতার কেন্দ্রীভবন হলো। এর সঙ্গে চেতনে কিংবা অবচেতনে যোগ হলো ক্ষমতার দম্ভ। একে অন্যের দেশপ্রেম নিয়ে সন্দেহ ও কটাক্ষ শুরু হলো। মুক্তিযুদ্ধকে মুনাফা হাতিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখলেন অনেকেই। যত্রতত্র শুরু হলো সম্পদের দখলদারি। যে যা পারেন দখল করে নেয়ার জন্য একদল মানুষ হুমড়ি খেয়ে পড়লেন। এ অবস্থায় কেউ নীরব হয়ে গেলেন। অপেক্ষাকৃত দুর্বল যারা, তারা অপাংক্তেয় হয়ে পড়লেন। অনেকেই ক্ষুব্ধ হলেন। এই ক্ষোভের প্রতিফলন দেখা গেল রাজনীতিতে। ফলে রাজনীতি হয়ে উঠল সংঘাতময়, সহিংস। সাংবিধানিক গণতন্ত্রের সঙ্গে সশস্ত্র রাজনীতির সন্ত্রাসবাদী ধারা বয়ে চলল সমান্তরালভাবে। রাষ্ট্রের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য সবাই যেন মরিয়া। এই মনস্তত্ত্বের একটি ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যের বোধন কবিতার কয়েকটি ছত্রে। লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম, সুদ ও আসলে আজকেই তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। সবার প্রাপ্য চটজলদি মেটানোর ক্ষমতা দারিদ্র্যপীড়িত এই দেশটির ছিল না। লোভ এবং উচ্চাকাঙ্ক্ষার লাগাম টেনে ধরার ক্ষমতা ছিল না রাজনৈতিক নেতৃত্বের। ফলে দেশ দ্রুত ধাবমান হলো অনিশ্চয়তার দিকে। অনেকেই তর্জনী তোলেন বাকশালের দিকে। তাদের যুক্তি, বাকশাল তৈরি না হলে 75-এর আগস্ট হতো না। এই ধারণা ভুল। সরকার উৎখাতের আওয়াজ এবং চেষ্টা ছিল 72 সালেই। 74-এর প্রথম দিকেই সেনাবাহিনীর এক বা একাধিক কর্মকর্তা সিদ্ধান্ত নিয়েছিলেন মুজিব মাস্ট গো। প্রশ্ন হলো, শেখ মুজিব কি কিছুই বুঝতে পারেননি? বাজারে একটা তত্ত্ব চালু আছে যে শেখ মুজিবকে চাটকার বা সুবিধাবাদীরা ঘিরে রেখেছিল। এই জন্য তিনি বুঝতে পারেননি যে পরিস্থিতি ক্রমেই প্রতিকূল হয়ে উঠছে। এই সরল ব্যাখ্যায় শেখ মুজিবকে একজন হবুচন্দ্র রাজা, অর্থাৎ একজন চাটকার নির্ভর নির্বোধ শাসক হিসেবে দেখানোর প্রয়াস আছে। তার মতন একজন পোরখা অভিজ্ঞ রাজনীতিবিদ কিছুই বুঝতে পারেননি, এমন দাবি যৌক্তিক মনে হয় না। 72 সালের পর থেকে দেশে বিরোধী রাজনীতি প্রবলতর হয়েছে। এর মধ্যে সবচেয়ে আগুয়ান ছিল জাসদ। জাসদ মুক্তিযুদ্ধেরই উপজাত ফসল। এদের অনেকেই ছিলেন শেখ মুজিবের ঘনিষ্ঠ আস্থাভাজন রাজনৈতিক কর্মী। পাড়ার দাদা বা পরিবারের বাবা, মামা, চাচাদের ধরে এরা রাজনীতিতে আসেননি।
শ্রম, ঘাম ও মেধা দিয়ে এরা শেখ মুজিবের আস্থা অর্জন করেছিলেন। তারা কেন দূরে সরে গেলেন? জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের মিত্র বলতে ছিল মস্কোপন্থী সিপিবি ও ন্যাপ। জনপ্রিয়তার দিক দিয়ে তারা আওয়ামী লীগের কাছাকাছি না হলেও অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর চেয়ে এগিয়ে ছিল। আওয়ামী লীগের বি টিম হিসেবে প্রচার থাকা সত্ত্বেও ন্যাপ মোজাফফর 1973 সালের সাধারণ নির্বাচনে ভোটের হিসাবে দ্বিতীয় হয়েছিল। 72-এই তারা আওয়ামী লীগের সঙ্গে সখ্য করল, সহযাত্রী হলো। একটি স্বাধীন বিরোধী দল হওয়ার চেয়ে এরা বেছে নিল সব ব্যাপারে আওয়ামী লীগকে সমর্থন করার কৌশল। সোভিয়েত কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্যের কারণে এবং সোভিয়েত পররাষ্ট্রনীতির সঙ্গে সাযুজ্য রেখে এটা তারা করেছিল। এর ফলে তারা বিরোধী দলের চরিত্র হারায়। আওয়ামী লীগও খুব একটা লাভবান হয়নি। ওই শূন্যস্থানটি পূরণ করেছিল জাসদ। বলা যায় সিপিবি ন্যাপ জাসদকে জায়গা ছেড়ে দিল। আওয়ামী লীগ হয়তো ভেবেছিল মুক্তিযুদ্ধ করা তরুণ প্রজন্ম সরকার বিরোধী প্ল্যাটফর্ম বানালেও রাষ্ট্রের গোড়া ধরে হয়তো ঝাঁকুনি দেবে না। বিরোধিতা করলেও প্রয়োজনে রাশ টেনে ধরা সম্ভব হবে। বিশেষ করে বঙ্গবন্ধুর ডাক দিলে তারা তা অগ্রাহ্য করতে পারবে না। কিন্তু দৈত্য একবার ছেড়ে দিলে তার বোতলে ঢোকানো যায় না। প্রশ্ন উঠতে পারে, স্বাধীনতা লাভের 6 মাসের মধ্যেই সিরাজুল আলম খান কেন শেখ মুজিবকে নাকচ করেছিলেন এবং কেন তার কথায় হাজার হাজার সম্ভাবনাময় তরুণ তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে বিপ্লবের অনিশ্চয়তা আর ভয়ঙ্কর বিপদের মধ্যে পতঙ্গের মতো ঝাঁপ দিলেন? এ কেমন তাড়না, যার প্রভাবে হাজার হাজার মেধাবী তরুণ শেখ মুজিবের পর্বত সমান ব্যক্তিত্ব ও নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তারই শিষ্য সিরাজুল আলম খানের পেছনে ছুটে গেলেন। এটা কি কেবলই ক্ষোভ, প্রতিবাদ ও আবেগের বিস্ফোরণ ছিল? এই প্রবণতার সঙ্গে ত্রয়োদশ শতকের একটি জার্মান লোকগাথার মিল খুঁজে পাওয়া যায়। হ্যামিলনের মেয়রের কাছ থেকে কাজের বিনিময়ে ন্যায্য মজুরি না পেয়ে এক খ্যাপাটে বাঁশিওয়ালা নগরের সব বালক বালিকাকে নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন। রবার্ট ব্রাউনিংয়ের কবিতা হ্যামিলনের বংশীবাদক এরকম একটি বিয়োগান্ত ছবি ফুটিয়ে তোলা হয়েছে। ওই বংশীবাদক ছিলেন প্রতিবাদ, ধ্বংস আর মৃত্যুর প্রতীক। তারপরও কথা থাকে, সংসদে মাত্র 5 জন বিরোধী দলের এবং 3 জন স্বতন্ত্র সংসদ থাকা সত্ত্বেও কেন একদল বানাতে হলো? এ ধরনের পরীক্ষা নিরীক্ষার কি আদৌ প্রয়োজন ছিল? এর পেছনে কি প্রবল চাপ এবং উস্কানি ছিল? অনাবশ্যক এবং অজনপ্রিয় এই ব্যবস্থাটি কায়েম করতে গিয়ে আওয়ামী লীগ নিজেই যেন নিজের কবর খুঁড়ল। ঢাকায় 19 জুন 1975 সালের কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় শেখ মুজিব যে নীতি নির্ধারণী ভাষণটি দিয়েছিলেন, কন্টেন্টের বিচারে তার চেয়ে ভালো বক্তৃতা আর কিছু হতে পারে না। এটাকে তার জীবনের সেরা ভাষণ বললে কম বলা হবে। এটা ছিল নিতান্ত একটি মৌখিক বক্তৃতা, কিন্তু এই ভাষণে ভবিষ্যতের একটি রূপকল্প ছিল, সামাজিক বিন্যাসের একটি বিশ্লেষণ ছিল, আত্মসমালোচনাও ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এ ধরনের রূপকল্প বাস্তবায়নের উপযোগী দল শেখ মুজিবের হাতে ছিল না। আওয়ামী লীগের সাইনবোর্ড অন্তরালে পাঠিয়ে বাকশাল তৈরি হলেও তার কমিটিগুলোতে আওয়ামী লীগের পুরনো মুখগুলোরই ছড়াছড়ি দেখা গেল। দলের মধ্যে শেখ মুজিব ছিলেন একক শীর্ষ নেতা। তৃতীয় দুনিয়ার উপনিবেশ উত্তর বেশিরভাগ দেশে রাজনৈতিক দলগুলোর চালচিত্র একই রকমের। দলে তার পুরনো সহকর্মীর ঘাটতি ছিল না, কিন্তু ক্রমে তারা হয়ে গেলেন অনুগত কর্মী, ইয়েসম্যান। তারা কেউ আর বন্ধু থাকলেন না। মুজিব হত্যাকাণ্ডে বিদেশি ষড়যন্ত্রের কথা উঠে এসেছে। এ নিয়ে সমালোচনা আছে, রাজনীতিও আছে, কিন্তু কোনো প্রামাণ্য গবেষণা নেই। জন্মলগ্নেই বাংলাদেশ বৈশ্বিক ঠান্ডা লড়াইয়ের শিকার হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের কোপানলে পড়েছিল। যুক্তরাষ্ট্র এজন্য পরে প্রতিশোধ নিয়েছিল, এমনটা জোর গলায় বলা যাবে কি? বরং বাংলাদেশ পরিকল্পিত অর্থনীতির মাধ্যমে সোভিয়েত ধাঁচের অধনবাদী বিকাশের দিকে ঝুঁকে পড়েছিল বলে যুক্তরাষ্ট্রের জন্য তা মনোবেদনার কারণ হয়ে দাঁড়ায়। তারা এই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিল।
1975 সালে বাকশাল গঠন করা ছিল শেখ মুজিবের একক সিদ্ধান্ত। এ নিয়ে জন আলোচনা ছিল না, আলোচনা ছিল না আওয়ামী লীগের মধ্যেও। আওয়ামী লীগ পরে দলীয়ভাবে ওই পদ্ধতির পক্ষে আর দাঁড়ায়নি, যদিও ওই সময় ওই পদ্ধতি সঠিক বলে তাদের কেউ কেউ দাবি করেন। প্রশ্ন হলো, বাকশাল কি সফল হতো? এ নিয়ে আছে নানামুখী আলোচনা ও বিতর্ক। নতুন শাসন ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষার সফলতা বহুলাংশে নির্ভরশীল ছিল জনজীবনের সংকট মোচনে সৎ প্রচেষ্টা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায়ের আস্থা অর্জন এবং সামরিক বাহিনীর সমর্থনের ওপর। সেই দিক থেকে বলা যায়, তখন একক দলের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নানামুখী প্রচেষ্টা চললেও পরে প্রমাণিত হয়েছে যে একক দলের নেতৃত্বে কোনো সমাজতান্ত্রিক বা তথাকথিত অধনবাদী পথের রাষ্ট্রগুলো এগোতে পারেনি। এই রাষ্ট্রগুলোর পুরো ব্যবস্থাই ভেঙে গেছে। তবে এটা মনে করার কারণ নেই যে মুজিব হত্যাকাণ্ড কেবলমাত্র গুটি কয়েক মেজর ক্যাপ্টেনের কাজ। এর পেছনে দেশের অনেক রাজনীতিবিদের ইন্ধন ছিল, সমর্থন ছিল। এটা তার দলের মধ্যেও ছিল। মুজিব হত্যা ষড়যন্ত্রের অনুসন্ধান ও বিচারের প্রক্রিয়াটি শুরু করলে হয়তো থলের বেড়াল বেরিয়ে যেতে পারে, হয়তো অনেকেই এতে অস্বস্তিতে পড়ে যাবেন। যে কারণেই হোক, এই প্যান্ডোরার বাক্সটি এখনও খোলেনি। বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগ ও তার মিত্রদের মধ্যে এ অভিযোগ প্রবল যে জাসদ ৭৫-এর রক্তাক্ত আগস্টের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। এটা সত্য যে আওয়ামী লীগের বাইরে সব দল পরিবর্তন চেয়েছিল, এমনকি আওয়ামী লীগের অনেক নেতাও পরিবর্তন চেয়েছিলেন। দলের ভেতরেই পরিবর্তনের শর্তগুলো তৈরি হয়েছিল, যার উপর ভর করে দলের বাইরের শক্তিগুলো কাজ করেছে, সুযোগ নিয়েছে। আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর ভূমিকা সবসময় ইতিবাচক ছিল না। রাজনীতিতে সন্ত্রাসবাদের ধারা এ অঞ্চলে প্রথম গ্রহণ করেছিল জাতীয়তাবাদীরা, স্বাধীনতা সংগ্রামীরা। চট্টগ্রামের সূর্য সেন ও প্রীতিলতার উদাহরণ এখানে উল্লেখ করা যায়। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবের আইডলদের একজন ছিলেন সূর্য সেন, এটা তিনি প্রকাশ্যেই বলেছেন। সন্ত্রাসবাদী রাজনীতির ধারাটি পরে বহমান রেখেছিলেন এদেশের কমিউনিস্টরা। এ যাত্রায় জাসদ সামিল হয়েছিল সবার শেষে। সন্ত্রাসবাদের চূড়ান্ত বিচারে কারো জন্য মঙ্গল বয়ে আনে না, এ উপলব্ধি হতে হতে সময় পেরিয়ে যায়। তখন অতীতকে আর ফিরিয়ে আনা যায় না। তবে এ থেকে উৎসারিত হয় ব্লেম গেম, দোষারোপের খেলা। এ খেলা চলতেই থাকে। রাজনীতিতে যাকে আমরা মিলিটেন্সি বলি কিংবা বলি রেডিকালিজম, একসময় তার প্রভাব তরুণদের মধ্যে ছড়িয়ে পড়েছিল সারা দুনিয়ায়। 1960 ও 70-এর দশকে তার আবেদন ছিল সব জায়গায়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। যারা নিজেদের এই বিপদসংকুল পথে সঁপে দিয়েছিলেন তারা ছিলেন বয়সে নবীন, চোখে ছিল স্বপ্ন। সব কিছুর হিসাব কষে মেপে মেপে তো সবাই রাজনীতি করে না। বাংলাদেশ স্বাধীন করার আন্দোলনে সামিল হয়েছেন এদেশের কোটি কোটি মানুষ, কিন্তু অস্ত্র হাতে প্রতিরোধ লড়াইয়ে নেমেছেন মাত্র কয়েক হাজার তরুণ। অন্যরা যখন একটা সময়ের অ্যাক্টিভিস্টদের কয়েক দশক পরে বিচার করতে বসেন, তখন অনেক ভুলভ্রান্তি ধরা পড়ে। অশুভের সমস্যা প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, আমরা যখন লক্ষ্য করি একজন শিশু হাঁটতে চেষ্টা করছে, তখন আমরা তার অগণতি অসাফল্য দেখি। তার সাফল্য কিন্তু অল্পই থাকে। অল্প সময়ের মধ্যে আমাদের পর্যবেক্ষণকে যদি সীমিত করতে হতো তাহলে দৃশ্যটি নির্মম হতো। কিন্তু আমরা দেখি বারবার অসাফল্য সত্ত্বেও শিশুটির ভিতরে এক খুশির প্রেরণা আছে। আপাত দৃষ্টিতে অসম্ভব কাজ করে যেতে এই প্রেরণা তাকে ধরে রাখে। আমরা দেখি সে তার পড়ে যাওয়ার সম্বন্ধে ততই ভাবে না যতটা ভাবে তার এক মুহূর্তের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা সম্বন্ধে। একজন শিশুর হাঁটার চেষ্টা এইসব দুর্ঘটনার মতো। আমাদের প্রতিদিনের জীবনে আমরা নানা ধরনের দুঃখের সম্মুখীন হয়ে থাকি। এই দুঃখ আমাদের জ্ঞানের ও আমাদের অধিগত ক্ষমতার ও আমাদের ইচ্ছা প্রয়োগের অসম্পূর্ণতা দেখায়। এরা যদি আমাদের কাছে কেবল
আমাদের দুর্বলতা দেখাতো, তাহলে চরম হতাশায় আমাদের মৃত্যুবরণ করাই উচিত হতো। আমাদের কাজের পর্যবেক্ষণের জন্য যখন আমরা সীমিত ক্ষেত্রমাত্র নির্বাচন করি, তখন আমাদের মনে আমাদের ব্যক্তিগত অসাফল্য ও দুঃখ বেদনা বড় হয়ে দেখা দেয়। কিন্তু সহজাতভাবে জীবন আমাদের দৃষ্টিকে প্রসারিত করার দিকে নিয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবের উত্থান পর্বে আছে রোমাঞ্চকর নাটকীয়তা, আর তার শেষ পরিণতি ছিল চরম বিয়োগান্তক। মাত্র 3.5 বছরের মাথায় কেন এমনটি হলো, এই নিয়ে তর্কের শেষ নেই। এই বিষয়ে একাডেমিক আলোচনার চেয়ে রাজনৈতিক পক্ষপাত কিংবা প্রতিহিংসা উগরে দেওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে বিচারপতি হাবিবুর রহমানের মূল্যায়নটি উল্লেখ করা যেতে পারে। শেখ মুজিবের জীবন লক্ষ্য করলে একটি জিনিস প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে যে, একজন অবিসংবাদী নেতার জনপ্রিয়তা কত তাড়াতাড়ি নিচে নেমে যেতে পারে এবং ব্যক্তিটি কত বিভিন্ন বিষয়ে আকস্মাৎ বিতর্কিত হয়ে উঠতে পারেন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা কিছুটা নষ্ট হওয়ার কথা, কিন্তু তা যে এত তাড়াতাড়ি হয়েছিল তার পেছনে রয়েছে দেশের জনগণের প্রত্যাশা ও হতাশার টানাপোড়েন। শেখ মুজিবের শত্রুদের নিরলস প্রয়াস এবং তার বন্ধুবর্গের নিষ্ক্রিয়তা। ক্ষমতায় আসার আগে শেখ মুজিব যে সাফল্যের সঙ্গে বিরোধী রাজনীতি করেছিলেন, সরকারি প্রশাসনের কর্ণধার হওয়ার পর সে সাফল্য অন্তর্হিত হল। সহকর্মীদের মধ্যে যারা দক্ষতার পরিচয় দিয়েছিলেন তাদের তিনি শনাক্ত করতে পারেননি। মুক্তিযুদ্ধের প্রতি যাদের অনুগত্য ছিল না তাদের প্রশাসনে রেখে সাফল্যের সঙ্গে বিপ্লবাত্মক পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। এমন অসাবধান বাণী কাস্ট্রো, টিটো বা বুমেদিয়েন উচ্চারণ করে থাকলেও বিরল আত্মবিশ্বাসে শেখ মুজিব সে সম্পর্কে তখন তেমন দুশ্চিন্তা করেননি। আলজেরিয়ায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে কাস্ট্রো শেখ মুজিবকে এই বলে হুঁশিয়ারি করেন যে পৃথিবীময় তিনি শত্রু সৃষ্টি করেছেন। শেখ মুজিব যে অহংকারে নিজেকে অজাতশত্রু মনে করেছিলেন তার ভিত্তি মোটেও শক্ত ছিল না। শেখ মুজিব গঠনমূলক চিন্তা করার অবকাশ বা অবসর পাননি। রাজনৈতিক দলগুলোর ক্ষমতাহীনতা ও কোন্দল, সুযোগ সন্ধানী সামরিক ও অসামরিক আমলাদের ক্ষমতার বলয়ে আত্মপ্রতিষ্ঠার চক্রান্ত, দুর্নীতি, অর্থনীতিবিদদের অবাস্তব পরিকল্পনা এবং তার চতুর্পার্শ্বের ব্যক্তিদের সীমাহীন অর্থলিপ্সা মধ্যাহ্নের অন্ধকার সৃষ্টি করেছিল। কেউ কেউ মনে করেন ৭৫-এর পালাবদলের মধ্য দিয়ে দেশে বিরাজনীতিকরণের একটা হাওয়া বইতে শুরু করে। হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর নেপথ্যে চলে যাওয়া এবং সামরিক বাহিনীর সরাসরি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে চলে আসা থেকে এই ধারণার সূত্রপাত। কিন্তু এই ধারণা ঠিক না, বরং বলা চলে রাজনীতির নাটাইটা রাজনৈতিক দলের হাতছাড়া হয়ে সামরিক বাহিনীর কবজায় চলে যায়। অর্থাৎ সামরিক বাহিনী রাজনীতির মঞ্চে নতুন শক্তি হিসেবে জায়গা করে নেয়। সামরিক বাহিনী এখন আর নিছক সনাতন ধারার আইনশৃঙ্খলা বাহিনী না, তারা হয়ে ওঠে রাষ্ট্র ক্ষমতার প্রবল প্রতিদ্বন্দ্বী। তারা চালকের আসনে বসে যায়। সামরিক বাহিনীর রাজনৈতিকীকরণ শুরু হয়েছিল অনেক আগেই। এদেশে গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনের পাশাপাশি সমান্তরালভাবে পাকিস্তানের সামরিক বাহিনীর বাঙালি সদস্যদের মধ্যে স্বাধিকারের আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছিল। এটা এক ধরনের রাজনৈতিকীকরণ, যার প্রতিফলন দেখা যায় আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত সামরিক বাহিনীর সদস্যদের ভূমিকায়। ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা পাকিস্তান রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য ঝেড়ে ফেলে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে সামিল হয়েছিল। অনেকেই পশ্চিম পাকিস্তান থেকে ঝুঁকি নিয়ে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ফলে বাংলাদেশে যে সেনাবাহিনী গড়ে উঠেছিল তার সঙ্গে রাজনীতির যোগাযোগ ছিল সরাসরি। ১৯৭৩ থেকে ৭৪ সালে চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে সরকার দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকে ব্যবহার করেছিল। ওই সময় সরকারি দলের নেতাকর্মীদের নানা অন্যায় কাজে সম্পৃক্ত থাকা সত্ত্বেও ওপরের নির্দেশে
পার পেয়ে যাওয়ার অনেক ঘটনা ঘটেছিল। ফলে সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। একই সঙ্গে ক্ষমতাসীন দলের রাজনীতির বিরুদ্ধে তাদের বিষোদ্গার ছিল। ফলে সেনাবাহিনীতে রাজনীতি গভীরভাবে ঢুকে যায়। ডান বাম রাজনীতির যে মেরুকরণ সমাজে দেখা গিয়েছিল, সেনাবাহিনী তার বাইরে ছিল না। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন এবং লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের সনাতন ধারার সেনাবাহিনীর খোলনচলে পাল্টে একে বিপ্লবী ধারার উৎপাদনমুখী জনগণের বাহিনীতে রূপান্তরের চেষ্টায় ছিলেন। এছাড়া ক্ষমতাসীন দলের আচরণে তারা ছিলেন ক্ষুব্ধ এবং জাতীয় রক্ষী বাহিনীকে তারা প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ হিসেবে দেখেছিলেন। ফলে সেনাবাহিনীতে এক ধরনের গোষ্ঠীগত মনস্তত্ত্ব তৈরি হয়। তাদের মধ্যে এই ধারণা জন্মে যে তারা একটা সফল মুক্তিযুদ্ধ করেছেন এবং দেশের পুনর্গঠন ও অগ্রযাত্রায় তারাই প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারবেন। 15ই আগস্টের অভ্যুত্থানে সেনাবাহিনীর মাত্র 2টি ইউনিট জড়িত থাকলেও তা সমগ্র সেনাবাহিনীর সমর্থন পায় এবং পরবর্তীতে সেনাবাহিনীর মধ্যে গোষ্ঠীতন্ত্র জেগে বসে। 3 নভেম্বরের অভ্যুত্থানকারীরা রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা ভাবেননি। চেইন অফ কমান্ড পূর্ণ প্রতিষ্ঠা করার নামে তারা চেয়েছিলেন একচ্ছত্র সেনাশাসন। জেলে আটক ও পরে নিহত 4 জাতীয় নেতাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তারা জাতীয় সংসদ বাতিল করে দিয়েছিল। 75-এর 7 নভেম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনাবাহিনী একটা সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের সেনাবাহিনীর পরবর্তী ইতিহাস হল ক্রমাগত শক্তিশালী, সুসংহত ও পেশাদার হওয়ার। মহিউদ্দিন আহমদের বেলা অবেলা বইটি এখানেই সম্পূর্ণভাবে শেষ হলো। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী বইটি শোনার আমন্ত্রণ রইল।